কি ব্যাপার ভাইজান, আমগো দুই বোনের হঠাৎ করে খবর দিয়ে আনলা? আমাকে আব্বা মারা গেছে 4-5 দিন হয়ে গেছে, কিন্তু আব্বার মিলাদটা এখনো পড়ানো হয় নাই। এটা নিয়ে গ্রামের লোকজন নানা কথাবার্তা কইতেছে, তাই চিন্তা করছি 2-1 দিনের মধ্যে আব্বার মিলাদটা পড়াই ফেলবো। 2 দিন পরে যখন মিলাদ পড়াইবা তাহলে তখনই দাওয়াত দিতা, আয়া খায়া যাইতাম। এখন ডাকছো কেন? বোন রে, তুই তো জানোস ভাই ছোটখাটো একটা চাকরি করি, তাছাড়া আব্বা চিকিৎসা করানোর জন্য অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। ভাইয়ের কাছে ক্যাশ কোনো টাকা নাই, একটা গরু তো অন্তত খাওয়ানো লাগবে, অনেক টাকার ব্যাপার। তোরা কিছু টাকা দিলি, আমিও কিছু শরীক হইলাম, তাহলে সবাই মিলা অন্তত একটা গরু হইলে আব্বার মিলাদে খাওয়াতে পারবো। এইটা তুমি কি কইলা ভাইজান? আমি কেন আব্বার মিলাদ পড়ানোর টাকা দিই? তুমি হইলা আব্বার ছেলে, মিলাদ পড়াইবা তুমি, যেখানে যা খরচ করবা সেটা করবা তুমি। আর আমার স্বামীর অবস্থা তুমি জানো না, ছোটখাটো একটা ব্যবসা করে, আমি টাকা দিব কোনখান থেকে? ভাইজান আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার সাথে এসব ফাও কথা বলো না। শোনো ভাইজান, আমার জামাই নতুন বিদেশ গেছে, সে কোনো কাজ কাম পায় নাই, আকামাও পায় নাই, বাড়িতে টাকা পয়সা দিতে পারতেছে না। আমি কই থেকে টাকা দেবো? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না মিলাদে। মিছা কথা কইও না, তোমার জামাই তো গত মাসেও তোমারে 30,000 টাকা পাঠাইছে। আমার জামাই আমার 30,000 টাকা পাঠাক না 50,000 টাকা পাঠাক, তা আপনার কি ভাবি? আব্বা মারা গেছে, আব্বার মিলাদ পড়ানোর দায়িত্ব হচ্ছে ভাইজানের। আমি কেন মাইয়া হয়ে আব্বার মিলাদের টাকা পয়সা দিতে যাবো? শোনো ভাইজান, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কেন পারবা না? তোমরা দুই বোন কি আব্বার সন্তান না? সে একলাই কি আব্বার সন্তান? আর আব্বাই কি ছোটবেলা থেকে তোমগো দুইজনরে খাওয়ায় পড়ায় মানুষ করে নাই? আমার জামাইয়ের একলাই খাওয়ায় পড়ায় মানুষ করছে, যে সব দায়িত্ব তার। ভাবি মুখ সামলায় কথা কও। আমাগো বাপে আমাগো কেমনে মানুষ করছে সেটা তোমার বলার দরকার নাই, আর আমাগো সাথে চিল্লায় কথা বলবা না। ও ভাইয়ের মাথায় বুদ্ধিটা তুমি ঢুকাইছো না, জানে আমগো কাছ থেকে টাকা পয়সা নিয়ে মিলাদ দেয়। আমরা কেন মিলাদের টাকা দিব? তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে পারো না? মিলাদের দায়িত্ব হইতাছে বড় ভাইয়ের, আমরা দুই বোন মিল্লা কোনো টাকা পয়সা দিতে পারবো না। বাস এমন কইরা কথা কইও না। তোমগো কথা শুন না মনে হইতাছে কি জানো, আব্বাই মরার আগে তোমগো দুই বোনরে তেজো কইরা দিয়া গেছিল। তোমরা দুই বোন মনে হইতাছে কোনোদিনই তোমগো বাপের সন্তান ছিল না, বাপের মিলাদে শরীক হইতে পারতাছো না। আর বাপের বাড়িতে আইসা খাও কেমনে, পড়ো কেমনে? লজ্জা শরম নাই? এই ভাবি মুখ সামলায়া কথা কও। আব্বাই মরতে না মরতে আমরা দুই বোন এই বাড়িতে খাই, সেটা খোটা দিয়ে দিতেছো। আব্বা মরছে বইলা তুমি যা তা কইবার সেটা আমরা দুই বোন মাইনা নিমু, সেটা ভাইবো না, একদম খবর করে দিমু। তোকে আল্লাহ দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে, এই মরা বাড়িতে চিল্লাচিল্লি করিয়া আমার আব্বার আত্মারে কষ্ট দিস না। বোন রে, আমি তো আমার অবস্থা তো করে খুলে গেছি, তারপর যেহেতু তোরা আব্বার মিলাদে কোনো টাকা পয়সা খরচ করতে পারবি না, খরচ করতে হইব না, এক কাজ কর, ভাইরে কিছু টাকা ধার দে, আব্বার মিলাদটা পড়াই। আলমগীর, ভাইরে কিছু টাকা ধার দাও, আমি আব্বার মিলাদটা পড়াই, তারপর সম্ভবত তোমার টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। আরে ভাইজান, আপনি একই কথা বারবার কেন বলতেছেন? আমার কাছে টাকা থাকলে আপনার ধার চাইতে হইতো, আমি তো এমনি আপনারা দিয়ে দিতাম। আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারবো না। আর কয়দিন আগে আপনার বোনের অনেক বড় একটা অসুখ হয়েছিল, ওইখানে অনেকগুলো টাকা আমার খরচ হয়ে গেছে। ভাইজান তোমার কি একটু লজ্জা শরম নাই? তুমি আমার স্বামীর কাছে টাকা চাইতাছো? শোনো ভাইজান, কান খুইলা কথাটা শুনে রাখো, আব্বার মিলাতে আমরা দুই বোনের 1 টাকাও দিতে পারবো না। তুমি মিলাদ পড়াইবা, আমগরে দাওয়াত দিবা, আমরা আইয়া খাইয়া দোয়া করে যাব, বুঝছো? আই চল চলো। দেখলা তো, তোমার আমি কইছিলাম না তোমার বোন গড়ে ডাইক্কা কোনো লাভ হইব না। আব্বার মিলাদের লেগা তোমার বোনরা একটা টাকাও দিব না। এখন কি করবা? কি আর করবো, আমি যেহেতু আব্বার একমাত্র ছেলে, যত কষ্টই হোক যেভাবে হোক আব্বার মিলাদ আমি পড়াবো। কিরে জামিল, কই গেছিলি? কাকা, সকালবেলা ফজর নামাজটা পড়া আবার কবরটা জিজ্ঞাসা করতে এলাম। ও, খুব ভালো কাজ করছিলি। আমরাও তোর কাছেই যাইতে লইছিলাম, রাস্তায় দেখা হয়ে গেল, খুব ভালো হইছে। আমার কাছে যাইতেছিলেন কেন কাকা? তোর আব্বা মারা গেছে আজকে 8-10 দিন হয়ে গেছে, মিল্লা দফারায় ফেলাইছস। মানুষের পাওনা দাও না, এগুলো দেওয়া লাগবো না? তোর বাপের একমাত্র ছেলে হইলি তুই, তোর বাপে যে সমস্ত লেনদেন কইরা গেছে এগুলো তো তোরই পরিশোধ করন লাগবো। হ, এটা তো ঠিকই কইছেন চাচা, আমার আব্বা যদি কোনো ঋণ থাকে সেটা তো আমিই পরিশোধ করব।
আব্বা জানাজাতেও আমি সবাইরে এই কথাই কইছিলাম। সেই জন্য এখন আমরা তোর কাছে যাইতে লইছিলাম। তোর বাবা জীবিত থাকতে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিছিল, সেই টাকাটা আমার দেওয়া লাগবো। শুন জামিন, তো ছোট বোনের বিয়ের সময় আমার কাছ থেকেও তোরা 82,000 টাকা নিছিল। এখন বাবা আমার টাকাটা খুব দরকার, তুই আমার টাকাটা দিয়ে দে, আমার খুব ভীষণ প্রয়োজন। তোর বাবা যখন অসুস্থ ছিল আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছে চিকিৎসার জন্য। এখন আমার টাকাটা খুব দরকার, তুই আমাকে দ্রুত দিয়ে দে, আমার খুব উপকার হয়। আপনারা এসব কি কইতেছেন? আব্বা যে আপনার কাছ থেকে টাকা ধার নিছে কই, আমার তো কিছু কয়ে যায়নি। তোর আব্বা তোরে কেন বলে নাই সেটা তো আমরা জানি না। হঠাৎ করে মরে গেছে, হয়তো এই জন্য কইতে পারে নাই। আর আমরা তো কেউ কুঠিপতি না যে এই টাকাটা আমরা মাফ করে দেব, এই টাকাটা আমাকে দেওয়া হইল। না না চাচা, আমার আব্বারে আপনাকে মাফ করতে হইব না। আমার আব্বা আপনার কাছ থেকে যে টাকা ধার নিছে সেই টাকা আমি অবশ্যই শোধ করে দিব। আমি আমার আব্বারে কারো কাছে ঋণী থাকতে দিব না। আপনারা আমার কয়েকটা দিন সময় দেন, আমি আপনাকে সবার টাকা পরিশোধ করে দেব। শোন, বেশি দিন সময় দিতে পারবো না, মাত্র 7 দিন সময় পাবি। এর মধ্যে আমাদের টাকাগুলা দিয়ে দিবি, কথা যেন মনে থাকে। চলেন আফতাব ভাই, চলেন। হনো, এত চিন্তা করো না। চিন্তা করে কি হইব কও? দেখো, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিব। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে রাবেয়া, রিনা, তোরা হঠাৎ? তোমার সাথে একটা জরুরি কথা আলাপ করতে আইছি। কি জরুরি কথা ক? আব্বা তো মরে গেছে, মিলাদও পড়ানো শেষ। আব্বার যে সহায় সম্পত্তির ভাগ আমরা 2 বোন পাই সেটা আমাকে বুঝায় দাও। বাবা বাবা বাবা, কয়দিন আগে যে আব্বার মিলাদ পড়াইলাম, ওখানে তো 2 বোনে মিলে 1 টাকা দিয়ে সাহায্য করতে পারলা না। এখন আইসো আব্বার সম্পত্তির ভাগ নিতে না? এই তোমাকে লজ্জা করে না? লজ্জা করবো কেন? আমাগো বাপের সম্পত্তি আমরা বুঝা নিতে আইছি। ভাইজান, আব্বার সম্পত্তির ভাগ আমাকে এখন বুঝাই দাও। দেখ, আব্বা মাত্র মারা গেছে, এখনো যদি আব্বার সহায় সম্পত্তি ভাগ করি গ্রামের লোকজন এটা নিয়ে আজে বাজে কথা কইব। আব্বার সম্পত্তি যে ভাগ তোরা পাবি পুরোটাই তো করে বুঝাই দিব। আমার কয়েকটা দিন সময় দে, তোকে সম্পত্তি ভাগ তোরা বুঝে নিস। না না ভাইজান, এইসব কথাবার্তা কইলে তো চলবো না। এইসব কথাবার্তা হচ্ছে সম্পত্তির ভাগ না দেওয়ার কথাবার্তা। আরে আপনার বাপের সম্পত্তির ভাগ আপনার 2 বোনেরে বুঝাই দিবেন, এতে গ্রামের মানুষ কি কইব? সম্পত্তির ভাগ আপনি বুঝাই দেন, সেটা বিক্রি করে আমি আমার ব্যবসাটা বড় করব। আপনি এখন সম্পত্তিটা বুঝাই দিবেন। আপনি এমন করে কথা কইতাছেন, মনে হইতাছে আপনার বাপের সম্পত্তি। একবার আপনারা এখনই বুঝাই দিতে হইব। এই একদম মুখ সামলায়া কথা কইবা। আমার জামাইর মুখে মুখে তুমি কথা কইবা না। যদি ওর মুখে মুখে কথা কথা তাহলে কিন্তু তোমার খারাপ হয়ে যাবে। এই মাইয়া, কি খারাপ করবি তুই? হ্যাঁ, ফাজিল, অসভ্য, বেয়াদব মাইয়া। বাপটা মরতে পারে নাই, কয়দিন হইলো, এখনই আইছে সম্পত্তির ভাগ বুঝা লইতে। এই ভাবি, মুখ সামলায় কথা কয়েন কয়ে দিলাম। আমাগো বাপের সম্পত্তির ভাগ নিতেছি, আপনার বাপের সম্পত্তির ভাগ নিতে আসি নাই। ভাইজান, আমাগো সম্পত্তি বুঝাই দিবা নাকি জোর করে আদায় করে নিমু? ঠিক আছে, আব্বার সম্পত্তির ভাগ আমি তো করে বুঝাই দিব, কিন্তু আব্বা মরণের আগে 3-4 লাখ টাকা ঋণ করে গেছে। ওই ঋণ আগে তোকে পরিশোধ করার লাগবে। যেহেতু আব্বা 4 লাখ টাকা ঋণ আছে, 2 লাখ টাকা তোরা দিবি, 2 লাখ টাকা আমি দিব। আব্বার ঋণের এই টাকা তোরা পরিশোধ করলে আব্বার সম্পত্তি আমি তো করে বুঝাই দিব। ভাইজান, ফালতু কথা কোনেরা জায়গা পাও না। না, আব্বা ঋণ করে গেছে, তুমি তার ছেলে, তুমি ঋণ শোধ করবা। আমরা মায়া মানুষের ঋণ শোধ করুম কেন? আমি কোনো ঋণ শোধ করতে পারবো না। হ, আপা ঠিকই কইছে। তুমি আব্বার ছেলে, আব্বার যত ঋণ দেনা আছে সব তুমি পরিশোধ করবা। আমরা মায়া মানুষের আব্বার ঋণ পরিশোধ করতে যাবো কোন দুঃখে? শোনো ভাইজান, এইসব ফালতু কোনো কথা কয়ে লাভ হইব না। আমাগো সম্পত্তির ভাগ তুমি এখন আমাকে বুঝাই দিবা। ও আচ্ছা, আব্বা ঋণের টাকা তোরা পরিশোধ করতে পারবি না, কিন্তু আব্বার সম্পত্তির ভাগ ঠিকই নিতে পারবি। শোন, আমিও সাফ সাফ করে দিতেছি, আব্বার ঋণের টাকা যদি তোরা পরিশোধ না করস, আমি আব্বার 1% সম্পত্তিও তো করে বুঝাই দিব না। দেখি তোরা কেমন সম্পত্তি বুঝালস। কি সম্পত্তি তুমি লেখা দিবা না? না, সম্পত্তি কেমনে নাও লাগে সেটাও আমরা খুব ভালো করে জানি। যতক্ষণ পর্যন্ত সম্পত্তি লেখা না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা এই বাড়ি থেকে কোথাও যাব না। কি গো, কি এত ভাবতেছো তুমি? ভাবতেছি আব্বার এতগুলো টাকা ঋণ, এই ঋণটা যে কিভাবে পরিশোধ করবো। ঋণ আর আবার এত কইলাম,
কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে, কিন্তু তারা কেউ তো আব্বার ঋণের দায় নিতে চাইল না। তোমার বোনেরা বাপের মিলাদে একটা টাকা দিতে পারলো না, আর তারা করবো আব্বার ঋণ পরিশোধ? শোনো, এত চিন্তা করো না, দেখো আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেব। সেই ব্যবস্থাটা যে কিভাবে হইব কিছুই বুঝতে পারতেছি না। আমি আব্বার ঋণের টাকাটা পরিশোধ করে আব্বারে দায় মুক্ত করতে চাই। আব্বারের টাকাটা যদি আমি পরিশোধ করতে না পারি, তাহলে আমি নিজের কোনোদিন ক্ষমা করতে পারবো না। আচ্ছা শোনো, যেহেতু তোমার কাছে এখন কোনো টাকা নাই, আর তোমার বোনরাও আব্বার ঋণ পরিশোধ করতে রাজি হইতেছে না, তুমি একটা কাজ করো, তুমি আব্বার নামে যত সহায় সম্পত্তি আছে ওখান থেকে আব্বার কিছু জমি তুমি বিক্রি করে দাও। বিক্রি করে যে টাকা পাইবা ওটা দিয়ে আব্বার ঋণ পরিশোধ করো। এটা তুমি কি কইতেছো? আমার আব্বা সারাটা জীবন কষ্ট করে খাইয়া না খাইয়া এই জমি জমা যোগাইছে। অসুখ বিসুখ হইলে ঠিক মতো চিকিৎসাটাও করে নাই, তারপর আব্বা জমি বেচে নাই। এখন আব্বা মরার সাথে সাথে আমি তার জমি বেচে দিব? দেখো জামিল, এটা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। আব্বার ঋণ যদি তুমি পরিশোধ করতে চাও, তাহলে আব্বার জমি বিক্রি করতেই হইব। তোমার বোনরা আব্বার ঋণ পরিশোধ করবো না, আব্বার ঋণ পরিশোধ করতে হলে তোমার জমি বিক্রি করতেই হইব। ঠিকই কইছো, আমি আব্বা জমি বিক্রি করে তার ঋণ পরিশোধ করব। আমি তাহলে কালকে লোকজনের সাথে কথা কইয়া জমি বিক্রির ব্যবস্থা করব। আমি না বুঝতাছি না ভাইজান যে কেমনে শিক্ষা দেওয়া যায়। তোমার মাথায় কি কোনো বুদ্ধি আইতাছে না? দাঁড়াও না, আর একটু ভাবো, তুমিও ভাবো আমিও ভাবি। আপা দুলা ভাই, তোমরা এখানে বসে বসে গল্প করতেছো, আর জানো ভিতরে কি হইতেছে? কি হইতাছে? ভাইজানের বুদ্ধি দিতেছে ভাবি। কি বুদ্ধি দিতাছে? আমরা তো আব্বার ঋণ পরিশোধ করার জন্য রাজি হই নাই, ভাইজানের বুদ্ধি দিতেছে আব্বার সয় সম্পত্তি বিক্রি কইরা সেই ঋণ পরিশোধ করার জন্য, আর ভাইজানও রাজি হয়ে গেছে। হ্যাঁ, কি কস? ভাইজান যে সম্পত্তি বিক্রি করতে রাজি করে ফেলাইছে, আমরা এখন কি করবো? কি করবা বুঝো না? কোনোভাবেই তুমগোর ভাইজানরে এই সম্পত্তি বিক্রি করতে দেওয়া যাইব না। এই সম্পত্তি বিক্রি করলেই কিন্তু তুমগোর অংশ থেকে কমে যাবে। কিন্তু ভাইজান যদি আমাকে না জানায়া গোপনে সবকিছু বিক্রি করে দেয়, তখন আমরা কি করবো? আচ্ছা শোনো, তুমগো আব্বা তো মারা গেছে, এখন এই সম্পত্তির মালিক তোমার ভাই সহ তোমরা তিনজন। তোমার ভাই কিন্তু ইচ্ছা করলেও তুমগোর দুজনের সই ছাড়া এই সম্পত্তি বিক্রি করতে পারবো না। তারপরেও না আইসো না, এরপরেও যুগের হাওয়া তো ভালো না, টাকা পয়সা খাওয়াইয়া যে কোনো সময় কিন্তু যে কোনো অঘটন ঘটাই ফেলতে পারে। এই জন্য আমাদের সবার কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। কথা কি বুঝছো? হ্যাঁ রিনা, শোনো, তোমার দায়িত্ব হলো তোমার ভাই কখন কোন সময় কোন দিকে যায় এইসব বিষয়ে তুমি খেয়াল রাখবা। যদি খালি দেখো কোনো লোক নিয়ে ওই জমির দিকে গেছে জমি বিক্রির উদ্দেশ্যে, তাহলে নগদ দাম করে খবর দিবা, আমরা গিয়ে ওখানে হামলা দেব। একটা কথা মনে রাখবা, সম্পত্তি যদি একবার হাতছাড়া হয়ে যায়, ওই সম্পত্তি কিন্তু আর জীবনে কোনোদিন হাতে পাইবা না। এই জন্য যুদ্ধ করে হোক, মারামারি করে হোক, কাটাকাটি করে হোক, যেমনি ইচ্ছা তেমনি হোক, তোমাদের ভাইয়ের কাছ থেকে সম্পত্তি তুমগো আদায় করে লইতে। তুমগো বাপের ঋণ তোমার ভাই তার অংশ বিক্রি করে পরিশোধ করুক, কিন্তু তুমগো অংশের এক সুতা সম্পত্তি বিক্রি করতে দিবা না। ঠিক আছে দুলা ভাই, আমি ভাইজানের দিকে ভালো কইরা লক্ষ্য রাখবো। যদি দেখছি ভাইজান উল্টাপাল্টা কিছু করে, আমি সাথে সাথে আপনাকে ওরকম। কিরে জামিল, তুই আমার তোকে জমির কাছে নিয়ে লিখে? কাকা, আমার আব্বা যে টাকাটা আপনার কাছে নিয়েছিল, এই টাকাটা তো আমি কোনোভাবে জোগাড় করতে পারতেছিলাম। এর লাগে আপনাকে ঋণটাও শোধ করতে পারতেছি না। এর জন্য আমি সিদ্ধান্ত নিছি আব্বার এই জমিটা বেচা আপনাকে ঋণ পরিশোধ করবো। এখন যদি আপনি জমিটা কিনেন, তাহলে জমিটা আমি আপনার কাছে বিক্রি করতে চাই। তোর আব্বার এই ধানি জমিটার মধ্যে অনেক ভালো ফসল হয়, তুই যদি এই জমিটা বিক্রি করস আমি কিনি। আমি তো তোর আব্বার কাছে টাকা পাই, আমার টাকাটা রাইখা বাকি টাকা তোকে দিয়ে দিব। ঠিক আছে কাকা, আপনি তাহলে টাকা পয়সা জোগাড় করেন আর এই জমিটা রেজিস্ট্রি করার ব্যবস্থা করেন, আমি এই জমিটা বিক্রি করে দিই। তুমি কার জমি বিক্রি করতেছো ভাইজান? কার জমি আবার? আমার আব্বার জমি। আব্বাই তো মইরা গেছে, এই জমির আমরা দুই বোন আর তুমি মিল্লা মালিক। তুমি একলা বিক্রি করো কোন সাহসে? কোন সাহসে মানে? আব্বার ঋণ পরিশোধ করতে হবে না? তোর তো আব্বার ঋণের দায় নিতে চাইছিস না, সেজন্য আমি চিন্তা করছি আব্বা জমি বিক্রি করে তার সব ঋণ পরিশোধ করে দিব। ভাইজান, আপনি তো এটা একটা কাপুরুষের মতো কথা কইলেন। আপনার আব্বার রেখে যাওয়ার ঋণ সেটা আপনি পরিশোধ করবেন, তা না আপনি বারবার শুধু আপনার বোনেদের কাছ থেকে টাকা চাইতেছেন। এই যে আমারে দেখেন,
আমার আব্বা মরার আগে কতগুলো টাকা ঋণ রেখে গেছিল, সেই টাকা পরিশোধ করার জন্য আমি কি আমাদের বোনেদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিছি? আমি নিজে আমার বাপের ঋণ পরিশোধ করছি, আমার বোনেদের কাছ থেকে একটা পয়সাও নেই। আমার বইনে করে কিন্তু আমার বাপের সম্পত্তির ভাগ ঠিকই বুঝাই দিছি। আপনিও আপনার বাপের সম্পত্তির ভাগ আপনার বইনাকে বুঝাই দেন, আর ঋণটা আপনি পরিশোধ করেন। আরে ভাই, তোমার সামর্থ্য ছিল এই জন্য তুমি তোমার বন্ধুদের কাছ থেকে ভাগ নেও নাই, কিন্তু আমার সামর্থ্য নাই। এখন আমার বাপের ঋণ যদি শোধ করতে হয়, আমার বাপের জমি বিক্রি করতে হইব। জমি পরে বিক্রি করো, আগে আমাকে দুই বোনের অংশ তুমি বুঝাই দাও, এরপর তোমার অংশের জমি তুমি বিক্রি করো। আমাকে দুই বোনের অংশের এক টুকরো জমি তুমি বিক্রি করতে পারবা না। অসম্ভব। আব্বার ঋণ পরিশোধ করা না পর্যন্ত আমি কোনো সম্পত্তি ভাগ বাটোয়ারা করব না। আগে জমি বিক্রি করে আব্বার ঋণ পরিশোধ করবো, এরপর যে সম্পত্তি থাকে তারপর সেটা তো করে আমি ভাগ করে দিব। জমি আমি তোমার বিক্রি করাইতাছি। এই চাচা, এখন এই মুহূর্তে এখান থেকে যান, যান কইতাছি। আর তোমারে কই রাখি ভাইজান, এই জমি যে বিক্রি করতে আইবো তার লাশ কিন্তু আমি ফালাই দিমু। তোর এত বড় সাহস, তুই খুন করে ফালাবি? তোর আমি থাপড়ায় গালে সবগুলো দাঁত ফালাই দিব। তুমি আমার থাবড়াইবা, আমি কি হাত গুটায় বসে থাকুম? তুমি কিন্তু বেশি বাসছো ভাইজান। সামান্য সম্পত্তির জন্য আজকে তুই বড় ভাইয়ের গায়ে হাত তুললি? আমিও দেখে নেব। আগে আমি আব্বার সম্পত্তি বিক্রি করবো, আব্বার সকল ঋণ শোধ করবো, তার আগে এক কানা করে আব্বার সম্পত্তি তোরা পাবি না। যাও যাও, দেখ কালো এই সম্পত্তি তুমি কেমনে বেচো এটা আমিও দেখ কালো। কি ব্যাপার? সেই বিকালের পর থেকে দেখতেছি তুমি মন খারাপ করে বসে আছো, কি হয়েছে কও? কিছু হয় নাই। কিছু হয় নাই কইলে হইলো? তুমি এমনি এমনি মন খারাপ করে বসে থাকার মানুষ? আমি তোমারে চিনি না? কি হয়েছে আমারে কও, তোমার মন খারাপ কেন? তোমার বোনরা কি তোমারে কিছু কইছে? শুধু কয় নাই জোসনা, আজকে আমার বোন রাবেয়া আমার সাথে এমন ঘটনা ঘটাইছে, আমার ইচ্ছা করতেছে আমার নিজের জীবন নিজে শেষ করে ফেলাই। কি কইতাছো? রাবেয়া তোমারে কি কইছে কও তো? তুমি কালকে কইছিলা না আব্বা জমি বিক্রি করে তার ঋণের টাকা পরিশোধ করতে? আমি আফতাব চাচারে নিয়ে জমি দেখাতে গেছিলাম বিক্রি করার লাগে। আমার দুই বোনের জামা এসে আমার যা ইচ্ছা তাই কইল, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। কি এত বড় সাহস? ছোট বোন হইয়া বড় ভাইয়ের গায়ে হাত তুলছে? এই তুমি কি করছিলা? যেই হাত দিয়া তোমার গায়ে হাত তুলছে সেই হাত ভাঙ্গা গুড়া গুড়া করে দিতে পারলা না? বাধ্য হচ্ছিস না, উপর দিকে থুতু দিলে তো নিজের গায়ে পড়বো। আমি কার হাত ভেঙে দেবো? ওরা তো আমার বোন, ওদের গায়ে ব্যথা দিলে তো সেই ব্যথা আমার গায়ে লাগবে। তুমি এত বোকা কেন কও তো? তোমার বোন গো লেগা তোমার এত দরদ? কই তোমার বোন গো তো তোমার লেগা কোনো দরদ নাই। রাবেয়া তোমার গায়ে হাত তুলছে, তুমি এক্ষুনি ওগোর কাছে যাইয়া ওগোরে লাথি মেরা সবগুলারে বাড়ি থেকে বাইর করে দিবা। না না না, আমি আমার বোন গায়ে হাত তুলতে পারবো না। ওরা যেহেতু সম্পত্তির ভাগ নিতে চাইতেছে, আমি এক্ষুনি গিয়া আব্বার সম্পত্তির ভাগ ও করে বুঝাই দেবো। এরপরে লাগলে আমার রক্ত মাংস কিডনি বিক্রি করে তারপর আব্বার ঋণ পরিশোধ করবো। অসম্ভব। তোমার অসভ্য বইন করে আব্বার একতলা সম্পত্তিও তুমি দিতে পারবা না। আর তুমি একটু ভাইবা দেওয়া হতো, তোমার লগে তোমার বোনরা যেই আচরণ করছে, তুমি যদি এখন তাগর সম্পত্তি দিয়া দাও তাহলে তো আব্বার আত্মা কষ্ট পাইব। শোনো জোসনা, আমি এসব নিয়ে আর ঝামেলা করতে চাই না। ওরা নাকি মাতবরের কাছে যাইব। ওরা যদি মাতবরের কাছে যায় আর বিচার সালিশ বসায় তাহলে তো আমগো মান সম্মান আরো চলে যাবে। আমাগো মান সম্মান যাইবো না, মান সম্মান গেলে তোমার বোনগো যাইবো। আর শুনো, যতই বিচার সালিশ ওরা বসাক, তুমি আব্বার একতলা সম্পত্তিও তোমার বোন করে দিতে পারবা না। এ আমি কইয়া গেলাম। আহা কান্নাকাটি থামা। রাবেয়া কি হয়েছে খুইলা ক। মাদবর সাহেব অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছে। আহা কি বিপদে পড়ছো সেটা না কইলে বুঝুম কেমনে? আপনি তো জানেন কিছুদিন আগে আমাকে আব্বা মারা গেছে। হ্যাঁ তা তো জানি। আর আব্বার সম্পত্তির ওয়ারিশ সূত্রে আমরা দুই বোন আর আমার ভাই মালিক। কিন্তু আমার ভাই আমগো দুই বোন রে সম্পত্তির ভাগ না বুঝাই দিয়া সে একলা সকল সম্পত্তি আত্মসাৎ করতে চাইতাছে। তোর ভাই যে সকল সম্পত্তি আত্মসাৎ করতে চাইতেছে এটা তো করে কে কইছে? কেউ কইতেইব কেন মাতবর সাহেব? গতকালকের ঘটনা, ওই যে আমার শ্বশুরের যে নামার যে জায়গাটা আছে না, ওই জায়গায় ওই যে আপনাকে পূর্বপাড়ার যে আফতাব চাচা আছে হেরে নিয়ে গিয়া জায়গা দেখাইতেছিল। আমরা যদি ওই সময় না যাইতাম তাহলে মনে করেন এতক্ষণে জায়গা বিক্রি করে টাকা পয়সা আত্মসাৎ করে লাগতো। জামাই থামো, না যাই না এরকম আন্দাজে কথা কইও না। রাবেয়া তোমার বাবা যখন বাইচা ছিল
অনেক টাকা ঋণ করছিল, ওই জমি বিক্রি করে তোমার ভাই সেই ঋণ শোধ করবে। মাতবর সাহেব এই কথা আপনারা কে কইছে? ভাইজান কইছে না এগুলো সব তার মিথ্যা নাটক, সাজানো নাটক, সব মিথ্যা কথা মাতবর সাহেব। একদম দেখাও মিথ্যা কথা। শোন, এই গ্রামের মাতবর আমি, এই 2-4-10 গ্রাম চড়ায়া খাই। কে সত্য কথা কইতেছে আর কে মিথ্যা কথা কইতেছে সব কিন্তু আমি জানি। মাতবর সাহেব, এসব কথা বাদ দেন, কাজের কথায় আসি। আমরা একটা সালিশের আয়োজন করতেছি। আপনি ওই সালিশে গিয়া এই 2 বোনের সম্পত্তি ও ভাইয়ের কাছ থেকে আদায় করে দেবেন। তার বিনিময়ে আপনার হাত খরচের জন্য আমরা কিছু টাকা পয়সার ব্যবস্থা করছি। এই তোমাকে মাতবর সাহেব, আমরা 2 বোন এতিম, আমগো কাজটা করে দেন, আমরা অনেক আশা নিয়ে আইছি। টাকাটা আর কাজটা যদি হয় তাহলে আরো টাকা পাইবেন। রাবেয়া, তুমি তোমার ভাইয়ের নামে সালিশ ডাকছো, কিন্তু কি কারণে সালিশ ডাকছো সেটা তোমার ভাই ভাবিকে বুঝায় বলো। মাতবর চাচা, কি আর কমু, আমার আপন মার পেটের ভাই হইয়া সে এত বড় বেঈমান, এত বড় স্বার্থপর, এটা তো আগে জানতাম না। আমি তোর লগে কি বেইমানি করছি, কি বিশ্বাসঘাতকতা করছি, কত কি বেঈমানি করছো জানো না? মাতবর সাহেব, আমার আব্বার সব সম্পত্তির অংশীদার হিসেবে আমরা 3 জন মালিক, অথচ আমার ভাই একলা সব সম্পত্তি আত্মসাৎ করতেছে। কত বড় মিছা কথা! এই আমার স্বামী কখন তোগো সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে? হ্যাঁ, তোগো উপরে না আল্লাহর গজব পড়বো, ঠাডা পড়বো। এত বড় মিছা কথা না আল্লাহ সহ্য করবো না। ঠাডার গজব আপনার উপর পড়বে ভাবি, আমাগো উপর পড়বো না। ভাইজান যদি সম্পত্তি আত্মসাৎ করতে না চাইতো কেন গেছিল ওইদিন আফতাব চাচার কাছে সম্পত্তি বিক্রি করার লাগা? আত্মসাৎ করার লাগা তো গেছিল। মাতবর সাহেব, আমার আব্বা মরার আগে অনেক টাকা ঋণ করে গেছে, আমি সেই ঋণের টাকা শোধ করার জন্য জমি বেচতে চাইছি। আমার বোনদেরকে আমি আব্বার ঋণের টাকার কথা কইলাম, তারা কেউ আব্বার ঋণের দায় নিব না, কিন্তু আব্বার সম্পত্তির ভাগ ঠিকই নিব। আচ্ছা মাতবর সাহেব, আপনি আমার একটা কথা বলতো, তার বাপ ঋণ করে গেছে, এই ঋণ শোধ করবে কে? সে। অথচ সে তার বাপের ঋণ শোধ করার জন্য তার বোনদের কাছে বারবার টাকা চায় কেন? বুঝতে পারছি, আমি বুঝাই বলতেছি। জামিল, তোমার বাবা মরতে না মরতে তোমরা ভাই বোনেরা এই জমি নিয়ে যে ঝামেলা শুরু করছো, গ্রামের মানুষজন কি কইব? তোমার বাবা এই গ্রামে একটা সম্মানিত লোক ছিল, তার মান সম্মানে কিছু থাকবে? তোমার বোনরা যেহেতু সম্পত্তির ভাগ চাইতেছে, আইন অনুযায়ী তারা সম্পত্তির ভাগ পাইবো, তা করে তার ভাগ বুঝাই দাও। মাতবর সাহেব, আমার আব্বা 4 লাখ টাকা ঋণ আছে, আপনি আমার বোনদেরকে বলেন 4 লাখ টাকা 2 লাখ টাকা তারা দুইজনে দিতে, বাকি 2 লাখ টাকা আমি নিজে দিব। আব্বার ঋণটা শোধ হয়ে গেলে তাদের যে প্রাপ্য সম্পত্তি সেটা আমি তাদেরকে বুঝাই দিব। আমার সাফ সাফ কথা, আব্বার ঋণের টাকা 1 টাকা আমরা 2 বোন শোধ করবো না। আর আমাদের পাওনা সম্পত্তি তুমি আমাকে 2 বোনকে বুঝাই দিবা, আর সেটা যদি তুমি না করো তাহলে আমি তোমার নামে মামলা করবো থানায় যাইয়া। তোরা যায় মামলা দে, আমরাও সাফ সাফ কইয়া দিতাছি আব্বার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তোগোর নামে কোনো সম্পত্তি দেওয়া হইব না। এই মহিলা, কি বললা তুমি? তুমি কি মাস্তান? আমার সামনে মাস্তানি দেখাও। সম্পত্তির ভাগ দিবা না মানে? তোমার বাপের সম্পত্তি চাইতেছে, তাগো বাপের সম্পত্তি চাইতেছে। সম্পত্তি কিভাবে আদায় করতে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আর এখানে জোর গলা কথা বলবো না, এখানে আমি আছি, এই গ্রামের মাতবর। এই জামিল, তোর তো আমি শিক্ষিত পোলা মনে করছিলাম, তুই তো একটা গাধা, মূর্খ। তোর বাপে ঋণ করে গেছে, সেই ঋণ তুই শোধ করবি, তোর বোনেরা কেন ঋণ শোধ করবো? আর বোনেরা কখনো ঋণ শোধ করে? শোন, কালকে দিনের ভিতরে তোর বোনদের সম্পত্তি তাদেরকে বুঝাই দিবি, এইটা তাদের হক। আর ভাইজান, কালকের মধ্যে যদি আমাকে সম্পত্তি আমাকে না বুঝাই দাও, তোমার নামে আর তোমার বোন নামে যা মামলা করবো। মাতবর সাহেব, আপনি আমাকে লগে যায় সাক্ষী দিবেন। সামান্য সম্পত্তি লেগা বোন হয়ে ভাইয়ের নামে মামলা দিবি? আব্বা বেঁচে থাকতে কোনোদিনই বাড়িতে সালিশ বসে নাই, আর আব্বা মরতে না মরতে তোরা এই বাড়িতে সালিশ বসেছস? ঠিক আছে, তোদের কাছে যেহেতু সম্পর্ক আছে, সম্পত্তির মূল্য বড়, যা আব্বার সম্পত্তি যেখানে যা পাবি তোরা ভাগযোগ করে নিয়ে যা, আমার কোনো আপত্তি নেই। জোসনা, চলো। জামিল, ও জামিল, জামিল ঘরে আছিস না? কি ব্যাপার কাকা, আপনারা হঠাৎ আমার বাড়িতে? এই
কাকা মারায়ও না। এই বেটা, এই তোমার বাপে জামগো কাছে টাকা ধার নিছিল, তোমার সময় দিছিলাম 1 সপ্তাহ, আজকে 15-20 দিন হয়ে যায়, আমগো টাকা দেওয়ার কোনো নাম গন্ধই নাই। অথচ তোমার বুইনের সম্পত্তির ভাগ তুমি ঠিকই দিয়ে দিছ। এই মিয়া, আমগো টাকা কি বানের জলে ভাইসাইছে? আরে বুঝেন না, আমার টাকা সে মারি দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। শোন জামিল, আমাদের টাকা এখন এই মুহূর্তে দিবি, নাইলে তোর খবর আছে। আপনার টাকা কই থেকে আমি দিব কোন? আমার কাছে এখন এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই। এবারে এই একটা মিথ্যা কথা কবি না। তোর কাছে যদি টাকা পয়সা না থাকে তবে তোর বুইনের সম্পত্তির ভাগ দিছস কেমনে? চাচা, আমার বোনে করে আমি ক্যাশ টাকা দিই নাই। আমার আব্বার কিছু ধানি জমি ছিল, এগুলো বিক্রি করে ওরা টাকা পয়সা নিয়ে গেছে। আর আমার এই ভিটে বাড়িটা দিয়ে গেছে। আমার এখন এই ভিটে বাড়িটা ছাড়া আর কিচ্ছু নাই। ও, ভালো বুঝতে পারছি। তুই তাইলে আমগো টাকা সহজে পরিশোধ করতে পারবি না। এই অগো গার ধাক্কা দিয়া এই বাড়ি থেকে বার করে দে, তারপরে আমরা এই বাড়ি দখল কইরা তারপরে টাকা আদায় করব। চাচা, আল্লাহর দোহাই লাগে এত নিষ্ঠুর হয়েন না, আমাগরে বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমগরে বাইর করে দিলে আমরা কই যামু, কই থাকমু কোন? আপনারা আমগরে কিছুদিন সময় দেন, আপনাকে সব টাকা পরিশোধ করে দিব। সময় বহুত দিছি, আর একদিনও না। এই বাড়ি ঘর যদি আমরা দখল না করি তাইলে আমগো টাকা আদায় করতে পারুম না। নসো, এই ধারা সসকে এখন ওর গার ধাক্কা দিয়া তারপরে বাড়ি থেকে বের কর। না, কি করতেছেন? আল্লাহ গো, ভাই এই কি হইছে এখানে? আব্বা তুমি আইছো? হরে মা, কিন্তু তোরে ওরা বাড়ি থেকে বাইরে করে দিতেছে কেন? আব্বা, আমার আব্বা মরণের আগে ওনাদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, সেই টাকাটা আমি পরিশোধ করতে পারি নাই। লাগে আমগরে বাড়ি থেকে বাইর করে দিয়া আমাদের বাড়িঘর দখল নিতেছে। আপনারা আমার বিয়ের কাছ থেকে কয় টাকা পান? 4 লাখ। জোসনা আমার ফোন করে সবকিছু জানাইছে জামাই বাবাজি। আমি 4 লাখ টাকা সাথে করে নিয়ে আইছি। এই নাও, এই টাকাটা নাও, নিয়া ওই টাকাগুলো ওকে মুখের উপর মাইরা ওগরা বাড়ি থেকে বাইর করে দাও। না না আব্বা, আমার বাবার ঋণের টাকা আপনি কেন দিবেন? আমি এই টাকা নিতে পারবো না। জামাই বাবাজি, তোমার বোনেরা তোমার কাছ থেকে তোমার বাবার সম্পত্তির ভাগ নিছে না? আমার মেয়েও তো আমার কাছে সম্পত্তির ভাগ পাইবো। মনে করো এই টাকাটা আমি আমার মেয়ের সম্পত্তির থেকে দিছি। না আব্বা, আমার বোনেরা আমার বাপের সম্পত্তির ভাগ নিছে, কিন্তু আমি আমার বউয়ের সম্পত্তির ভাগ নিতে চাই না। আমি আপনার এই টাকাটা নিতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার মাফ করেন। ঠিক আছে, মনে করো আমি তোমার এই টাকাটা ধার দিছি, তুমি কামাই রুজি কইরা আমার এই টাকাটা পরিশোধ করে দিবা। আগে তুমি তোমার বাপের ঋণটা আগে পরিশোধ করো। নাও টাকাটা নাও। তুমি আর না কইরো না, আব্বা তো কইলো তোমার টাকাটা ধার হিসেবে দিব, তুমি লও। তুমি যখন পারবা আব্বার টাকা আব্বারে আবার পরিশোধ করে দিও। এখন টাকাটা লও, নাইলে তো ওরাম করে বাড়ি থেকে বাইর করে দিব, পরে তো আমগো রাস্তায় রাস্তায় থাকতে হইব। আরে নাও না, টাকাটা রাখো, নাও। প্রত্যেক টাকা আমার বোনেরা যদি আমার বাপের সম্পত্তি ভাগ নাম নিত, তাহলে আজকে আমার এত অপমানিত হইতো না। তুমি কাইন্দো না, দেখো সব ঠিক হয়ে যাইব। আর যারা তোমার এমন করে অপমান করছে তাগর বিচার আল্লাহ করব। কি ব্যাপার? উনি কে? ওর নাম মিতু, যার লগে এতদিন আমি ফোনে কথা কইতাম, যার লগে আমি প্রেম করতাম। তার সাথে তুমি কথা কইতা, প্রেম করতা, সবকিছু আমি বাধ্য হয়ে মাইনা নিচ্ছি, কিন্তু তারে তুমি বাড়িতে নিয়ে এসো কেন? বাড়ি নিয়ে আইছি কারণ হলো আমি ওরা আজকে বিয়ে করে ফেলাইছি। তুমি এগুলো কি কইতাছো? আমি তোমার বউ থাকতে তুমি আরেকটা মায়ের বিয়ে করে ফেলাইছো? এই কথা না কইয়া তুমি আমাদের গলা টিপা মাইরা পালাও কেন? তুমি আমার এত বড় সর্বনাশ করলা কেন? এই কথা কম কর, নয়তো কিন্তু সত্যি সত্যি গলা টিপা মেরে হলাম। আর আমরা কোন রুমটায় থাকবো ওই রুমটা গিয়ে এখনই গুছগাছ কর।
এই শোনো, এটা কি তোমার আগের বউ? হ্যাঁ। তোমার আমি একটা কথা বইলা রাখি, আমি তোমারে বিয়ে করছি ঠিকই, কিন্তু আমি কোনো সতীনের সংসার করবো না। তুমি এখন ওই মহিলার বাড়ি থেকে বাইর করবে না তো আমি কিন্তু চলে যাব। কি আমারে বাড়ির থেকে বাইর করে দিব? তুই আমার জীবন নষ্ট করছিস, আমার সংসার ভাঙছিস, আমার স্বামীরে বিয়ে করে আমার কাছ থেকে কাইরা নিছিস, আর আমারে বাড়ি থেকে বাইর করে দিব? তুই এখন এই বাড়ি থেকে বাইরে যাবি, নালে কিন্তু আমি তোর খুন করব। এই আলমগীর, তোমার সামনে তোমার বউ কইতেছে আমার খুন করবা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো? এই বান্দির বাচ্চা, তোর এত বড় কলিজা, তুই আমার সামনে আমার ভালোবাসার মানুষকে খুন করতে চাস? কি কইলা? ও তোমার ভালোবাসার মানুষ? তাহলে আমি কে? আমি কি তোমার কেউ না? তুমি না আমারে কইছো আমারে তুমি অনেক ভালোবাসো, সারা জীবন আমার হাত ধরে রাখবা, তুমি অনেক বড় ব্যবসা করবা, সারাটা জীবন আমরা সুখে শান্তিতে থাকবো। তোমার সেই কথার বিশ্বাসে আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া কইরা সকল সম্পত্তি বেচা সেই টাকাই না আমি তোমারে দিছি, আর সেই তুমি আমার জন্য একটা সতীন নিয়ে আইছো, আর আমার সামনে দাঁড়ায় কইতাছো তুমি তারে ভালোবাসো। কি করমু ক? তোর এখন আর আমার ভাল লাগে না, তোর বয়স বেশি হয়ে গেছে। এই যে দেখ, মৃত্যুর দিকে খালি একবার ভালো করে চায় দেখ, ওর বয়স কিরকম কম আর কিরকম কচি। ভাবছিলাম তোর এ বাড়িতে রাইখা দেবো, কিন্তু মৃত্যু যেহেতু চায় না সেহেতু তোর আর এখানে থাকার কোনো অধিকার নাই, তুই এখনই চলে যা। অসম্ভব, আমি আমার স্বামীর বাড়ি চাই না, কোথাও যাবো না। তোরে যাওনি লাগবো, যা কইতেছি। এত নিষ্ঠুর হইও না, দরকার হলে আমি তোমার বাড়ির সব কাজ করে দিব, বান্দির মতো থাকো, তারপরে তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। তুমি যদি আমার বাড়ি থেকে বাইর করে দিও আমি কই যাবো? আমার তো কেউ নাই, আমি এই মুখ আমার বাইরে কেমন দেখাবো? তুই যাবি, তোর বাপ সহ যাইব, না গেলে কার ধাক্কা দিয়ে বাইর করে দিব। কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। আয়ো আল্লাহ দোহাই লাগে, আমার সাথে তুমি এরকম করো না, আমার ঘরে ঢুকতে দাও, আমারে তুমি এই বাড়ি থেকে বাইর করো না। আমি কই যাবো? আমার কোনোখানে কোনো জায়গা নাই, আমারে তুমি পর করে দিও না। আমি এই মুখটা ভাইয়ের সামনে কেমনে যাবো? না, আমার ছাড়া যায় না, আমার ছাড়া যায় না। ভাবি, হানিফ ভাই, আপনি আপনি না বিদেশ আসছিলেন, দেশে আছেন কবে? এই তো ভাবি কয়েকদিন আগে আইছি। হানিফ ভাই, আপনি না আমার জামাই লগে বিদেশে একসাথে আসছিলেন। হানিফ ভাই জানেন, আজকে 15-20 দিন ধরে আমার জামাই আমার কল ধরে না, ও আমারে কল দেয় না। আমার জামাই কই আছে, কেমন আছে আপনি জানেন? হ ভাবি, আমি জানি। আমার জামাই কই আছে, আমার কল দেয় না কেন? আসলে ভাবি, মানিক ভাইয়ের অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে আমার জামাইয়ের? ভাবি, আমি আর মানিক ভাই তো বিদেশে কনস্ট্রাকশনের কাজ করি, তো কিছুদিন আগে কাজ করতে গিয়ে মানিক ভাই 5 তলা থেকে পড়ে গেছে। আল্লাহ গো, এটা আপনি কি কইতাছেন? আমার জামাই 5 তলা থেকে পড়ে গেছে? আমার জামাই কেমন আছে, ও কই আছে, ওর কি অবস্থা এখন? মানিক ভাই এখন হাসপাতালে আছে, ওনার 2টা হাত ভেঙে গেছে, অবস্থা খুবই খারাপ, আল্লাহ জানে উনি বাঁচে কিনা। ভাবি, আপনি মানিক ভাইয়ের লাগে একটু দোয়া করেন, আমি এই খবরটা দেওয়ার লাগে আপনার কাছে আইছি। আল্লাহ, আমার স্বামী কেমন আছে? আল্লাহ, তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে? ভাইজান, ও ভাইজান, ভাবি, ও ভাবি, ভাইজান, ভাইজান। কিরে তোরা আমার বাড়িতে? তোর তো সহ সম্পত্তি তো সব ভাগ করে বুঝাই দিছি, এখন কি লেগে আইছস? ও
এই ভিটে বাড়িটা আছে, এটা নিতে আইছিস, নিয়ে যা। না না ভাইজান, কোনো সম্পত্তি নিতে আসি নাই, তোমার কাছে আর ভাবির কাছে মাপ চাইতে আসি ভাইজান। কি কইতাছো? আমগো কাছে তোমরা মাফ চাইবা কেন? তোমরা তো কোনো অন্যায় করো নাই। অন্যায় করছি আমরা দুইজন, আমরা তোমার কাছে মাফ চাই। এই কথা বলে আর লজ্জা দিও না ভাবি। আব্বা সম্পত্তি ভাইজানের কাছ থেকে জোর করে কাইরা নিছি, ভাইজানকে অনেক কষ্ট দিছি, আর তারপর থেকে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। আমার স্বামী দিন রাইতে একটা মাইয়ার লগে কথা কইতো, আমি বাধা দিতে গেলেই আমারে এমন মাইর মারতো, আমারে মারতে মারতে আত্মহত্যা করে ফেলাইতো। সেই মাই সহ্য করতে না পাইরা আমি আর তারে বাধা দিলাম না। মাইয়ার সাথে কথা কইতে কইতে সেই মাইয়ার সাথে সে প্রেম করা শুরু করলো। জানো ভাইজান, সেই মাইয়ারে সে এখন বিয়া করা নিয়ে এসেছে, আর ওই বাড়ি থেকে আমার ঘাট ধাক্কা দেওয়া বাইর করে দিচ্ছে। আমার সাজানো গুছানো সংসারটা এখন আরেকটা মাইয়া এসে সংসার করতেছে ভাইজান। ভাইজান, আমিও আব্বার সম্পত্তি জোর করে নেওয়ার পরে আমার স্বামীর বিদেশে চাকরিটা চলে যায়। সে কোনো কাজকর্ম না পায়া বিদেশে রাজমিস্ত্রির কাজ করত। কিছুদিন আগে সে কাজ করতে যায় 5 তলা থেকে পড়া যায় ভাইজান। আমার জামাই এখন হাসপাতালে ভর্তি, তার হাত পা সব ভাঙা গেছে। ডাক্তার কইছে বাঁচবো কি বাঁচবো না কোনো গ্যারান্টি নাই। ভাইজান, আব্বা কিছু ঋণ করছিল, সেই ঋণ আমরা পরিশোধ না কইরা আমরা আব্বার ভাগের সম্পত্তি লয়ে গেছি গা। আব্বার মিলাদ পড়াইছো, সেইখানে একটা টাকা দিয়ে আমরা সহযোগিতা করি নাই তোমারে। সেই জন্য আব্বা আমাকে বদ্ধ হতেছে, তাই আজকে আমাকে 2 বোনের এই অবস্থা। জানো ভাইজান, বিদেশ থেকে আমার স্বামীর লগের লোকজনরা ফোন দিয়ে কইছে চিকিৎসার টাকা পাঠাইতে। আমি কই পাবো এত টাকা পয়সা? আর নাইলে আমার স্বামীরে বাঁচানো যাইব না, তার চিকিৎসা করা যাইব না। তোমার সাথে ভাবির সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, সম্পত্তির লোভে তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি ভাইজান, সালিশ বসাইছি, তোমারে প্রত্যেকটা মানুষের সামনে অপমান করছি, বেইজ্জত করছি। আমারে তুমি মাফ করে দাও ভাইজান, আমারে তুমি মাফ করে দাও। আমারও মাফ করে দাও তুমি। আজ একটা সত্যি কথা কই, আব্বা ঋণ করছে কেন জানোস? তো করে বিয়া দিতে গিয়ে আব্বা ঋণ করছে, তোকে জামাইকে চাহিদা মেটাতে স্বর্ণগয়না দিতে গিয়ে আব্বা ঋণ করছে। আমার ছোট বোন রিনা তোর জামাইরে বিদেশ পাঠাইতে গিয়া আব্বা ঋণ করছে। আব্বা মরার আগে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেছিল, সেই জন্য আব্বা ঋণ করছে। অথচ তোরা বাবার সে ঋণ দিতে চাইলি না, বাবার মিলাদে একটা টাকা দিয়ে শরীক হইলি না। তোকে কাণ্ড কারখানা দেখা শুধু আমি না, আব্বার আত্মা কষ্ট পাইছে, সেজন্য আব্বা তোদেরকে অভিশাপ দিছে। আমি ছেলে হয়েছি বইলা সব দায়িত্ব আমার, তোরা মেয়ে, তোদের কোনো দায়িত্ব নাই। আব্বাকে শুধু আমারে একলা খাওয়াইছে পড়াইছে বড় করছে, তোদেরকে খাওয়াই পড়াই বড় করে নাই। আব্বার শরীরের রক্ত কি শুধু আমার শরীরে একলা বইতেছে? তোকে শরীরে আব্বার রক্ত বইতেছে না? তোরা আব্বার সম্পত্তির ভাগ নিতে পারবি, অথচ আব্বার ঋণের ভার নিতে পারবি না। শোন, ভালোবাসলে দায়িত্ব নিতে হয়। তোদের আচার আচরণ দেখে মনে হয় তোরা কোনোদিন আব্বারে ভালোবাসিস নাই। তোমরা যখন সম্পত্তির ভাগ নিতে আইছিলা তখন ভাবছিলাম তোমরা তোমাকে সম্পত্তির ভাগ নিয়ে চলে যাইবা, কিন্তু ওই সম্পত্তির ভাগ নিতে আইসা তোমরা তোমাকে ভাইয়ের লগে যে আচরণ করছো তাতে তোমাকে ভাই অনেক কষ্ট পাইছে। এটা করা তোমাকে একদম ঠিক হয় নাই। তোমরা অনেক বড় পাপ করছো, অন্যায় করছো। রক্তের সম্পর্ক থেকে, ভাই বোনের সম্পর্ক থেকে না সম্পত্তি কোনোদিন বড় হইতে পারে না। বাপের জমি জমা, বাপের সম্পত্তি, এগুলো হইতেছে বাপের দেয়া ভালোবাসা, বাপের দায়িত্ব। সেই সম্পত্তির ভাগ নিতে গেলে বাপের যদি কোনো ঋণ থাকে সেটা আগে পরিশোধ করতে হয়। ছেলে মেয়ে উভয় পক্ষেরই বাপের ঋণ পরিশোধ করতে হয়, কিন্তু তোমরা বাপের ঋণ পরিশোধ করতে চাও নাই। স্বার্থপরের মতো শুধু সম্পত্তির ভাগ নিয়ে চইলা গেছো। তোমাগো ভাই না ঠিকই কইছে, তোমাগো আচরণে তোমাগো আব্বার আত্মা অনেক কষ্ট পাইছে, এর লেগেই তোমাগো আজকে এই পরিণতি। ভাবি, তুমি একদম ঠিক কথা কইছো।
শুধু বাবার সম্পত্তি নিয়ে গেছি, কিন্তু বাবার ঋণ শোধ করি নাই। আমরা ভুল করছি, আমরা অন্যায় করছি। ভাইজান, ভাইজান তুমি আমাকে মাফ করে দাও। আব্বা, আব্বা তুমি আমাকে মাফ করে দাও। আব্বা, আব্বা তুমি কই? আব্বা, আব্বা তুমি মাফ করে দাও। আর কান্নাকাটি করিস না, তোদের কান্না আমি সহ্য করতে পারি না। আমি থাকতে আমার বোনেরা বিপদে থাকবো, কষ্টে থাকবো, আমি সেটা হইতে দিব না। রিনা, তোর জামাই চিকিৎসা যত টাকা লাগে আমি দিব। প্রয়োজনে আমি আমার রক্ত বিক্রি করে বিদেশে টাকা পাঠাবো, তারা সুস্থ করে দেশে আনবো। আর রাবেয়া, তোর জামাই তোরে রাইখে আরেকটা মেয়ের বিয়ে করে সংসারে নিয়ে আসছে না, ওরে আমি জেলের ভাত খাওয়াবো। তোর সংসার তোরে ফিরিয়ে দিব, ওর নামের নারী নির্যাতন মামলা দিব। বোন, আর কাঁদিস না, আমি তোকে কান্দা সহ্য করতে পারতেছি না। এই কয়টা দিন তোকে লাগে আমার অনেক কষ্ট হয়েছে। আমার মা বাবা মারা গেছে, এই দুনিয়াতে তোরা দুইটা বোন ছাড়া আমার আর আপন কেউ নাই। তোরা কান্দিস না রে বোন, তোকে কান্দন দেখলে আমার বুকটা ফাইটে যায়। আর কান্দিস না। ভাইজান, তুমি আমাকে মাফ করে দাও ভাইজান।